আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহ পাকের মেহেরবানিতে সবাই ভালো আছো। আজকে বিবিএ ফিফথ সেমিস্টারের প্রিন্সিপালস অফ ফিনান্স সাবজেক্টের টাইম ভ্যালু অফ মানি চ্যাপ্টার নিয়ে কথা বলবো। আজকে আমাদের আলোচ্য বিষয়, আজকে প্রথম ক্লাসে থিওরি নিয়ে কথা বলবো এবং পরবর্তী ক্লাসে আমরা প্র্যাকটিক্যাল অঙ্ক নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখো। আমি সাধারণত অ্যাকাউন্টিং এবং ফিনান্স রিলেটেড লেকচার নিয়ে সাধারণত ইউটিউবে ভিডিও বানাই। তো যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো। তো ক্লাস শুরু করছি। টাইম ভ্যালু অফ মানির মধ্যে সিলেবাসের ভিতরে যে বিষয়গুলো আছে সেইগুলোই আমরা বিষয়ে আলোচনা করব। অতিরিক্ত শুধুমাত্র সংজ্ঞাটা নিয়ে কথা বলবো। প্রথমে আমরা আলোচনা করবো what do you mean by time value of money? The change in the time value of money with the change in time is called time value of money. খেয়াল করো এই জায়গায় টাইম ভ্যালু মানি হচ্ছে যে সময়ের সাথে সাথে অর্থের মূল্য চেঞ্জ হয়, এই জন্য এটাকে টাইম ভ্যালু অফ মানি বলা হয়। যদি উদাহরণস্বরূপ আমরা বলি, ব্যাংকে 1 লক্ষ টাকা তুমি জমা রাখলা, 1 মাস পরে তোমাকে ব্যাংক 1 লক্ষ টাকার চাইতে অতিরিক্ত কিছু টাকা দিবে। এটা হচ্ছে সময়ের সাথে সাথে ওই অর্থটা ব্যবহার হওয়ার কারণে অর্থের মূল্য বৃদ্ধি পায়। এই জন্য এটাকে এই যে পরিবর্তন, এই পরিবর্তনটাই হচ্ছে টাইম ভ্যালু অফ মানি। যদি আমরা একটা সংজ্ঞা দেখি, অ্যাকর্ডিং টু এ কল, উনি লিখছে যে টাইম ভ্যালু অফ মানি রেফার্স টু দ্য ফ্যাক্ট দ্যাট the same money return has higher present value if it is to be received early that it is to be received later. তো এই ক্ষেত্রে উনি বলতে টাইম ভ্যালু অফ মানি ওটাকেই বোঝায় যে মূলত যে অ্যামাউন্টটা আমরা জমা রাখি, রিটার্ন তার সাথে মানে বর্তমান অপেক্ষা বেশি টাকা রিটার্ন আসে। তার মানে যদি আমি 1 লক্ষ টাকা দিই, 1 মাস পরে তার চাইতে অবশ্যই বেশি টাকা পাওয়া যাবে। এই যে অতিরিক্ত যে টাকাটা, যে সময়ের সাথে সাথে অতিরিক্ত কিছু টাকা পাওয়া গেলো, এটাকে আমি টাইম ভ্যালু অফ মানি বলে থাকি। আরেকটা সংখ্যা যদি আমরা দেখি, অ্যাকর্ডিং টু বেন্টন, দ্য প্রিন্সিপালস অফ দ্যাট মানি রিসিভ ইন দ্য প্রেজেন্ট ইজ ওয়ার্থ মোর দ্যান সেম অ্যামাউন্ট রিসিভ ইন ফিউচার। তার মানে বর্তমানে যে টাকাটা আছে তার চাইতে একটু বেশি টাকা, সেম অ্যামাউন্ট অপেক্ষা একটু বেশি টাকা ভবিষ্যতে গ্রহণ করা হবে। এটাই হচ্ছে টাইম ভ্যালু অফ মানি। তো আমি মোট কথা এই সংজ্ঞার যে মূল থিম, সেটা হচ্ছে যে সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে এই টাকার মূল্য বৃদ্ধি পায়। আচ্ছা, তাহলে আমরা টাইম ভ্যালু অফ মানি সংজ্ঞাটা বুঝতে পারলাম। তো পরবর্তীতে আমরা যেটা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট। তো এই জায়গায় সিম্পল ইন্টারেস্ট হচ্ছে যে ইন্টারেস্ট ক্যালকুলেট অনলি অন দ্য অরিজিনাল অ্যামাউন্ট অথবা প্রিন্সিপাল অ্যামাউন্ট ইজ নোন অ্যাজ সিম্পল ইন্টারেস্ট। তার মানে যদি আমার ব্যাংকে 1 লক্ষ টাকা জমা থাকে, তাহলে ওই 1 লক্ষ টাকার উপরেই প্রতি বছর সুদ ক্যালকুলেশন করা হবে বা ইন্টারেস্ট ক্যালকুলেশন করা হবে। প্রথম বছর আমি 1 লক্ষ টাকার উপর যদি 5,000 টাকা ইন্টারেস্ট পাই, তাহলে পরবর্তী বছর হইল 1,05,000। সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে ওই 1 লক্ষ টাকার উপরেই ইন্টারেস্ট চার্জ করা হবে। এই ক্ষেত্রে 5,000 টাকার উপরে ইন্টারেস্ট চার্জ করা হবে না, এই জন্য এটাকে সিম্পল ইন্টারেস্ট বলা হয়। তার মানে আরেকটা কথা লেখা আছে, ইন্টারেস্ট অ্যামাউন্ট অ্যাজ ওয়েল অ্যাজ অরিজিনাল অ্যামাউন্ট রিমেইন সেম ইন দ্য এভরি ইয়ার। তার মানে ইন্টারেস্ট অ্যামাউন্টটাও সেম থাকবে, অরিজিনাল অ্যামাউন্টটাও সেম থাকবে। ওই প্রতি বছরই 1 লক্ষ টাকার উপরে ইন্টারেস্ট আমরা চার্জ করবো, প্রতি বছরই 5,000 টাকা করে ইন্টারেস্ট পাওয়া যাবে। আর এই সিস্টেমটাকে আমরা বলবো সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট যদি আমরা ক্যালকুলেশন করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা ফলো করতে পারি, SI আই মিন সিম্পল ইন্টারেস্ট P0 ইন্টু I ইন্টু P। এই ক্ষেত্রে P0 হচ্ছে প্রেজেন্ট ভ্যালু বা যত টাকা ইনভেস্ট করলাম সেটা, I হচ্ছে ইন্টারেস্ট রেট, আর N হচ্ছে নাম্বার অফ ইয়ার।
এটা 1 বছর 2 বছর 3 বছর 5 বছর যে কোনো টাইম হতে পারে। আর এই টাইমটাকেই আমরা এন এর মান হিসেবে আখ্যায়িত করব। প্রশ্নপত্রে এগুলো সব দেওয়া থাকবে, শুধুমাত্র আমরা ক্যালকুলেশন করব। তারপরে যদি আমরা এই সিম্পল ইন্টারেস্টের সাথে আমরা ফিউচার ভ্যালু ক্যালকুলেশন করতে চাই, ফিউচার ভ্যালু এক কথায় আমরা বলতে পারি এটাকে বাংলায় সুদ আসল। আসলের সাথে যখন আমরা সুদ যোগ করি তখন এটি সুদ আসল হয়। আর এটাকেই আমরা বলি ফিউচার ভ্যালু। এই জন্য প্রেজেন্ট ভ্যালু হচ্ছে P0, তার সাথে আমরা যোগ করলাম সিম্পল ইন্টারেস্ট। এই দুটোর মিলিয়ে আমরা হলো ফিউচার ভ্যালু। এই হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্ট। এরপরে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্টটা হচ্ছে interest calculated on the previous interest amount and the original amount or principal amount is known as compound interest. তার মানে এই ক্ষেত্রে অরিজিনাল অ্যামাউন্টের সাথে ইন্টারেস্টটা যোগ হবে। তাহলে আসল টাকাও নিতে হবে, সুদের টাকাও নিতে হবে। তাহলে হলো সুদ আসল। প্রত্যেক বছরের শেষে সুদ আসলের উপরে ইন্টারেস্ট ধরতে হবে। সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা যেটা করলাম, প্রত্যেক বছর শুধুমাত্র আসল টাকার উপরে আমরা ইন্টারেস্ট ধরছি। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আসল টাকা না, সুদ আসলের উপরে ইন্টারেস্ট ধরতে হবে। প্রথম বছরে যেরকম আমার 1 লাখ টাকা যদি হয়, আর 1 বছর পরে যদি এর ইন্টারেস্ট 5,000 টাকা হয়, তাহলে দ্বিতীয় বছরে যে 1 লক্ষ যোগ 5,000, টোটাল 1,05,000 টাকার উপরে আমাকে ইন্টারেস্ট ক্যালকুলেশন করতে হবে। আর এটাকে আমরা বলি কম্পাউন্ড ইন্টারেস্ট। তার মানে ইন্টারেস্ট অ্যামাউন্ট ইনক্রিজ এভরি ইয়ার, অরিজিনাল অ্যামাউন্ট ইনক্রিজ উইথ দ্য প্রিভিয়াস ইন্টারেস্ট। তার মানে প্রতি বছরই আগের মধ্যে যেরকম ইন্টারেস্ট অ্যামাউন্ট এবং অরিজিনাল অ্যামাউন্ট প্রতি বছরই সেম ছিল, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে প্রতি বছরই ইন্টারেস্টও বৃদ্ধি পেতে থাকবে, পাশাপাশি মূল অ্যামাউন্টও বৃদ্ধি পেতে থাকবে। যেমন প্রথম বছরে 1 লক্ষ টাকা ছিল আমার মূল অ্যামাউন্ট, দ্বিতীয় বছরে 5,000 টাকা সুদ যোগ হয়ে টোটাল 1,05,000 টাকা হবে আমার টোটাল প্রিন্সিপাল অ্যামাউন্ট বা অরিজিনাল অ্যামাউন্ট। এই জন্য এই কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে প্রতি বছরই ওই অ্যাকুমুলেটেড বা সুদাসল যা থাকবে ওই টাকার উপরে আমাকে ইন্টারেস্ট ক্যালকুলেশন করতে হবে। এটা যদি আমি ইন্টারেস্ট ক্যালকুলেশন করতে চাই, তাহলে এই ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করতে পারি। ফিউচার ভ্যালু ইকুয়াল টু P0 ইন্টু 1 প্লাস I পাওয়ার n। এই ক্ষেত্রে আমরা P0 তো যে ইনভেস্ট হয় অরিজিনাল ইনভেস্টমেন্ট সেই টাকাটা, I হচ্ছে ইন্টারেস্ট রেট, আর n হচ্ছে আমার এই ক্ষেত্রে নাম্বার অফ ইয়ার। আর যেহেতু আমরা ফিউচার ভ্যালু বের করলাম, তো এই ক্ষেত্রে ইন্টারেস্টটা যদি আমরা বের করতে চাই, সেক্ষেত্রে এই ফর্মুলাটা আমি একটু লিখে দিই যে ফিউচার ভ্যালু কম্পাউন্ড ইন্টারেস্টটা যদি আমরা বের করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের ফিউচার ভ্যালু মাইনাস প্রেজেন্ট ভ্যালু। তার মানে এই ক্ষেত্রে ফিউচার ভ্যালুটা আমরা লিখবো, ওর থেকে বর্তমান মূল্যটা বাদ দিলে যেটা পাওয়া যাবে সেটি হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। এই ছিল আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্ট। বুঝতে পারছো সবাই? হ্যাঁ, এই ক্ষেত্রে এই ক্ষেত্রে যেটা P0 দাও প্রেজেন্ট ভ্যালু বোঝায়, PV দাও প্রেজেন্ট ভ্যালু বোঝায়। আচ্ছা, এরপর আমরা দেখবো ফিউচার ভ্যালু। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। ফিউচার ভ্যালু হচ্ছে ভবিষ্যৎ মূল্য। ভবিষ্যৎ মূল্য বলতে আমরা বর্তমানে যে টাকাটা আছে ওই টাকার সাথে 1 বছর পরে বা 2 বছর পরে বা 1 মাস পরে যে কোনো একটা টাইম পিরিয়ড পরে যে তার সাথে কিছু অ্যামাউন্ট যোগ হয়, ইন্টারেস্ট যোগ হয়, ওই টাকাটাকে আমরা বলি ওই বর্তমান টাকার সাথে সুদের টাকা যোগ করার পরে যেটা হয় ফিউচার ভ্যালু, এটাকে আমরা এক কথায় বলতে পারি সুদ আসল। তো এই ক্ষেত্রে আমরা সংজ্ঞা আকারে যদি দেখি, এক্ষেত্রে লেখা আছে অ্যাকর্ডিং টু L.J. Gitman, the future value of present amount of found by applying the compound interest over a specific period of time. ভবিষ্যৎ মূল্য হচ্ছে বর্তমান অ্যামাউন্টের সাথে কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা হবে সেটা যোগ করে একটা নির্দিষ্ট সময় পরে যে টাকাটা পাওয়া যাবে সেটা হচ্ছে ফিউচার ভ্যালু। প্রেজেন্ট অ্যামাউন্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট এই দুইটার যোগফল মিলে নির্দিষ্ট সময় পরে যে টাকাটা পাওয়া যাবে সেটা হচ্ছে future value. It is used to show how much money to be invested today to get a certain sum of money in future. তার মানে বর্তমানে যে টাকাটা ইউজ করতেছি বা যে টাকাটা আমাদের দেখাচ্ছে ওই টাকাটা ভবিষ্যতে তার সাথে কিছু ইন্টারেস্ট যুক্ত হয়ে টোটাল যে টাকাটা হবে সেটাকে আমরা ফিউচার ভ্যালু বলে আখ্যায়িত করি। এখন এই ফিউচার ভ্যালু ক্যালকুলেশন করতে গেলে আমরা দুইভাবে ক্যালকুলেশন করতে পারি। একটা হলো ফিউচার ভ্যালু সিঙ্গেল সাম, একটা হলো ফিউচার ভ্যালু অ্যানুইটি।
তো এই ক্ষেত্রে আমরা সিঙ্গেল সাম হচ্ছে ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মতো। তুমি যদি আজকে ব্যাংকে মনে করো 5,000 টাকা জমা দিলে 5 বছর পরে কত টাকা পাওয়া যাবে, মাঝখানে কোনো জমা হবে না, উত্তোলন হবে। ফিক্সড ডিপোজিট, ব্যাংকে তোমরা ফিক্সড ডিপোজিট সম্পর্কে আইডিয়া তোমাদের আছে। তো ওই ফিক্সড ডিপোজিটের যে টাকাটা, আই মিন এটার মধ্যে কোনো অ্যানুইটি নাই, কিস্তি নাই, উত্তোলন নাই, জমাও নাই। একবার জমা হবে, একবার উত্তোলন। আমি যদি একটা টাইম, এই যে একটা টাইম লাইন যদি তৈরি করি, এইটা মনে করো যে বর্তমান জমা, এটা হলো তোমার ধরো প্রেজেন্ট ভ্যালু পিভি। এখন এই ক্ষেত্রে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, এই 5 বছরে এসে আমরা যে টাকাটা সরাসরি পাবো সেটাকে ফিউচার ভ্যালু। এই বর্তমানে মাঝখানে কোনো প্রকার টাকা আমাকে জমা দেওয়া হলো না, একবারে আমি জমা দিলাম, আবার একবারে 5 বছর পরে আমি টাকাটা উঠাই। এইটাকে আমরা বলি সিঙ্গেল সাম, ফিউচার ভ্যালু সিঙ্গেল সাম। তো এই ফিউচার ভ্যালু সিঙ্গেল সাম যদি আমরা ক্যালকুলেশন করতে চাই, তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করি। একটা হলো প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস আই পাওয়ার এন। আমি কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে যে সূত্রটা আমরা ইউজ করলাম, ওই সূত্রটা আমরা এই জায়গায় ইউজ করি। নিচে আরেকটা সূত্র আছে, সেটা হলো পিভি ইনটু 1 প্লাস আই বাই এম পাওয়ার এম এন। এই ক্ষেত্রে এম হচ্ছে যদি 1 বছরে একাধিকবার সুদ দেওয়া হয়। আই মিন এখন ব্যাংকিং প্রতিষ্ঠান প্রতি মাসে মাসে ইন্টারেস্টে দেয়, তারপরে 3 মাস পর পর হয়, 6 মাস পর পর হয়, 1 বছর পর পর হয়, ইভেন 7 দিনেও ইন্টারেস্ট দিচ্ছে। এই জিনিসগুলোকে আমরা সাধারণত এম এর মান হিসেবে ব্যবহার করি। যদি মনে করো প্রত্যেক মাসেই যদি সুদ দেয়, তাহলে বছর হবে 12 বার, তাহলে এম এর মান হবে 12। এইভাবে যদি প্রতি সপ্তাহে হয়, তাহলে 1 বছরে 52 সপ্তাহ, সেই ক্ষেত্রে আমাদের এম এর মান হবে 52। আর যদি বছরে 2 বার হয়, 6 মাস পর পর সুদ দেয়, তাহলে এম এর মান হবে 2। এইভাবে আমরা এম এর মানটা ইউজ করব যখন আমরা অঙ্ক করব, আর এটা আরো পরিষ্কার ভাবে বুঝতে পারবা এবং সুন্দরভাবে ক্লিয়ার করতে পারবা। তো বাকি আপাতত এটুকু মনে রাখো যে সিঙ্গেল সাম হচ্ছে একবারে জমা দিব, নির্দিষ্ট সময় পরে একবার উত্তোলন করব। আর এটা ক্যালকুলেশন করার জন্য এই সূত্রটা আমরা ইউজ করি। এরপর আসো ফিউচার ভ্যালু অ্যানুইটি। ফিউচার ভ্যালু অ্যানুইটির ক্ষেত্রে আমরা যেটা বলি সেটা হলো কিস্তি। প্রত্যেক বছর শেষে বা শুরুতে, প্রত্যেক বছরের শেষে অথবা শুরুতে কিস্তি হইতে পারে, অথবা প্রত্যেক মাসের শেষে কিস্তি হইতে পারে। আমরা এটাকে অ্যাকাউন্ট কি বলে, ব্যাংকিং এর ভাষায় এটাকে বলি ডিপিএস। ডিপিএস ডিপিএস এটা কেউ কেউ দেখা যায় ডিপিএস এ প্রত্যেক মাসে জমা দিচ্ছে, আবার কেউ কেউ দেখা যাচ্ছে প্রতি বছর জমা দিচ্ছে। এইটাকেই আমরা অ্যানুইটি বলে থাকি। এখন এই কি পরিমাণ কিস্তি হবে সেটা প্রশ্ন মতে বলা থাকবে ফিউচার ভ্যালু বের করার জন্য। তো আমাদের এই ক্ষেত্রে দুইটা সূত্র ইউজ করা যায়। একটা হলো ফিউচার ভ্যালু ইকুয়াল টু a ডিভাইডেড বাই i ইনটু 1 প্লাস i পাওয়ার n মাইনাস 1। এটা হচ্ছে ফর এন্ড অফ দ্য ইয়ার, যেটা আমি লিখে দিছি। যদি প্রত্যেক বছরের শুরুতে কিস্তিটা দেওয়া হয়, তাহলে আমরা প্রথম সূত্র ইউজ করব। আবার প্রত্যেক বছরের শেষে যদি কিস্তি দেওয়া হয়, শুরুতে যদি কিস্তি দেওয়া হয়, তাহলে আমরা দ্বিতীয় সূত্র ইউজ করি। এখন খেয়াল করো, প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্রের মধ্যে পার্থক্য কি। এই ক্ষেত্রে পার্থক্য হচ্ছে শুধুমাত্র 1 প্লাস আই একটা বেশি দেওয়া আছে। দেখো উপরেরটার মধ্যে a ডিভাইডেড বাই i ইনটু 1 প্লাস i পাওয়ার n মাইনাস 1। নিচে দেখো শুধুমাত্র এই 1 প্লাস i একটা বেশি দেওয়া আছে। এই দুটোর জন্যই আমার বুঝতে হবে যে যখন আমরা বিগিনিং এন্ড অফ দ্য পিরিয়ডে কিস্তি দিব, তখন আমরা প্রথম সূত্র ইউজ করব। যখন বছরের শুরুতে কিস্তি দিব, তখন আমরা দ্বিতীয় সূত্র ইউজ করব। এতটুকুই আপাতত মনে রাখলে চলবে। এই ছিল আমাদের ফিউচার ভ্যালু ক্যালকুলেশন করার সিস্টেম। এখন আমরা দেখব প্রেজেন্ট ভ্যালু। খেয়াল করো, প্রেজেন্ট ভ্যালু হচ্ছে বর্তমান মূল্য। তো বর্তমান মূল্য যদি আমরা বের করতে চাই, যে প্রেজেন্ট ভ্যালু ইজ দ্য কারেন্ট টাকা ভ্যালু অফ দ্য ফিউচার অ্যামাউন্ট। ভবিষ্যতের কত টাকা জমবে ওই টাকার বর্তমান মূল্য। যেমন আমি একটা উদাহরণ দিলে তুমি বুঝতে পারবা। তুমি একটা প্ল্যান করলা যে 5 বছর পরে বা 4 বছর পরে বিবিএ শেষ করে তুমি একটা মোটরসাইকেল কিনবে অথবা গাড়ি কিনবা। ছেলেরা মোটরসাইকেল কেনার একটা প্ল্যান থাকে, মেয়েদের একটা গাড়ি কেনার প্ল্যান থাকে, কোনো একটা কিছু কিনবে। তো এই টাকাটা তুমি জমাইতে চাইলে বর্তমানে কত টাকা জমা রাখতে হবে?
এই যে বর্তমান টাকাটা ক্যালকুলেশন করা, এটাকেই আমরা বলবো প্রেজেন্ট ভ্যালু। যেমন ধরো একটা মোটরসাইকেল কিনতে যদি আমার 1 লক্ষ টাকা লাগে, 1 লক্ষ টাকা আমি হিসাব করলাম, তো এই 1 লক্ষ টাকা 5 বছর পরে আমার লাগবে। তো বর্তমানে ব্যাংকে কত টাকা জমা দিলে বা ডিপিএস রাখলে, কিস্তি দিলে আমার 5 বছর পরে 1 লক্ষ টাকা আমি পাবো। তাহলে বর্তমান মূল্যটা আমার জানা থাকা দরকার। যেহেতু ভবিষ্যতের টাকাটা আমি জানি যে 5 বছর পরে আমার 1 লাখ টাকা লাগবে, বর্তমান টাকাটা বের করার জন্য আমরা কি করবো, তখন এই প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশনটা করবো। তো এই ক্ষেত্রে দ্য অ্যামাউন্ট অফ মানি দ্যাট হ্যাভ টু বি ইনভেস্টেড টুডে, যে কথাটা আমি বললাম যে ভবিষ্যতের মূল্য যে টাকাটা, ওই টাকাটা বের করার জন্য বর্তমানে কি পরিমাণ টাকা আমাকে জমা রাখতে হবে, এবং এর মধ্যে একটা গিভেন ইন্টারেস্ট দেওয়া থাকবে এবং স্পেসিফিক পিরিয়ড টাইমে দেওয়া থাকবে। এই সময় এবং রেট এবং ভবিষ্যতের টাকা, এই তিনটা দেওয়া থাকবে। বর্তমান মূল্য বের করার জন্য আমাকে এই সূত্র, নিচের সূত্রটা ইউজ করতে। এখানে একটা সংজ্ঞা আছে, তোমরা দেখে নিতে পারো যে প্রেজেন্ট ভ্যালু ইজ দ্য word of future monetary unit discounted at the appropriate interest rate. বর্তমানে যে ইন্টারেস্ট রেটে থাকবে সেই রেটে ডিসকাউন্ট রেট ব্যবহার করে বর্তমান মূল্য বের করা যায়। তো এই ক্ষেত্রেও আমরা আগেরটার মতো দুইভাবে আমরা এটা প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশন করতে পারি। একটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু সিঙ্গেল সাম, এই যে এটা, একটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি। সিঙ্গেল সাম তো আমি আগে বুঝাইলাম যে একবার জমা হবে আর একবার উত্তোলন হবে। মোট কথা বর্তমানে 5 বছর পর যদি আমার 1 লাখ টাকা দরকার হয়, বর্তমানে কত টাকা জমা রাখতে হবে, এটা হলো সিঙ্গেল সাম। আবার যদি প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি হয়, যে 5 বছর পরে আমার 1 লক্ষ টাকা দরকার, প্রতি মাসে অথবা প্রতি বছরে কি পরিমাণ টাকা আমাকে জমা রাখতে হবে সেটা উল্লেখ করতে হবে। আর এটাই হচ্ছে আমার প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি। আর এই প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি সূত্র ইউজ করার জন্য আবার দুইভাবে আমরা ব্যবহার করব। একটা হলো বছরের শেষে যদি আমরা কিস্তি দেই সেটা, একটা হলো বছরের শুরুতে দিই। প্রথম সূত্রটা হচ্ছে পিবি ইকুয়াল টু এ ডিভাইডেড বাই আই 1 মাইনাস 1/1 প্লাস আই পাওয়ার এন। এটা হচ্ছে প্রত্যেক বছরের শুরুতে যখন কিস্তি দেওয়া হবে তখন এই সূত্রটা আমরা ইউজ করব। আবার দ্বিতীয়টা হচ্ছে প্রত্যেক বছরের শুরুতে যখন কিস্তি দিব, এই ক্ষেত্রে আগের সূত্র ঠিকই থাকবে, শুধুমাত্র 1 প্লাস আই একটা অতিরিক্ত যোগ করে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। অনেকেই যারা ইন্টারমিডিয়েটে কমার্সে পড়ছো, এই টাইম ভ্যালু মানি অর্থের সময় মূল্য একটা চ্যাপ্টার ছিল, অনেকেই জানো। তো এখন তোমাদের জন্য একটু সুবিধা হবে। তো এখন আলোচনা করবো অ্যানুইটি। যে অ্যানুইটির কথা আমি একটু আগে বললাম, যেটাকে আমরা কিস্তি বলি, অ্যানুইটি। তো অ্যানুইটি গুলো হচ্ছে যে an annuity is a stream বা series of equal period cash flow over specific period of time period। তার মানে একটা নির্দিষ্ট সময় পর পর সেম অ্যামাউন্ট, যেমন প্রতি মাসে 2000 টাকা কিস্তি দিলাম, অথবা প্রতি মাসে 5000 টাকা কিস্তি দিলাম, অথবা প্রত্যেক বছরে 10,000 টাকা জমাইলাম। এই যে একটা সেম অ্যামাউন্ট জমানো, এটাকে আমরা বলি অ্যানুইটি। তো অ্যানুইটি দুই ধরনের হয়, একটা হলো অর্ডিনারি অ্যানুইটি, একটা হলো অ্যানুইটি ডিউ। এই ক্ষেত্রে আমি তোমাদের যেটা আগেই বলছি, যে অর্ডিনারি অ্যানুইটি হচ্ছে ওটাকেই বলা হয় যেটা প্রত্যেক বছরের শেষে কিস্তি দেওয়া হয়। প্রত্যেক বছরের শেষে যদি কিস্তি হয়, কিস্তি যদি এন্ড অফ দ্য পিরিয়ডে হয়, সেটাকে আমরা বলি অর্ডিনারি অ্যানুইটি। আর যদি প্রত্যেক বছরের শুরুতে কিস্তি দেওয়া হয়, সেটাকে আমরা বলি অ্যানুইটি ডিউ। অ্যানুইটি সম্পর্কে এটুকু ধারণা রাখলে আপাতত চলবে। তারপরে আমরা দেখবো এখন অর্ডিনারি অ্যানুইটি। অর্ডিনারি অ্যানুইটি হলো আমি যেটা বললাম যে প্রত্যেক বছরের শেষে যে কিস্তি দেওয়া হয়, লেখা আছে an annuity for which is cash flow occur at the end of the period is called ordinary annuity। এখন অর্ডিনারি অ্যানুইটির মধ্যে যেটা বললাম যে প্রত্যেক এন্ড অফ দ্য পিরিয়ডে, প্রত্যেক বছরের শেষে যে কিস্তিটা দেওয়া হবে সেটাকে আমরা বলি অর্ডিনারি অ্যানুইটি। এরপরে আরেকটা কথা লেখা আছে যে ক্যাশ ফ্লো স্টার্ট এট দ্য এন্ড অফ দ্য ইচ পিরিয়ড। তার মানে প্রত্যেক এন্ড অফ দ্য পিরিয়ডে এই কিস্তিটা শুরু হবে। তো অর্ডিনারি অ্যানুইটি যদি আমরা ফর্মুলা ইউজ করি, সেক্ষেত্রে দুইটা ফর্মুলা আমরা ইউজ করতে পারি, একটা হলো ফিউচার ভ্যালু অর্ডিনারি, একটা হলো প্রেজেন্ট ভ্যালু অর্ডিনারি। এই সূত্রগুলো আমি একটু আগে আলোচনা করছি, সেটাই ফিউচার ভ্যালুর ক্ষেত্রে আমরা এই সূত্রটাই আলোচনা করলাম, আর প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে আমরা এই সূত্রটা আলোচনা করলাম। শুধুমাত্র ফিউচার ভ্যালু যখন আমরা লিখবো তখন a ডিভাইডেড বাই i
ইন্টু 1 প্লাস আই পাওয়ার এন মাইনাস 1। আবার যখন প্রেজেন্ট ভ্যালু দিব তখন a ডিভাইডেড বাই i ইন্টু 1 মাইনাস, এখন পুরো ক্লাসে আসছে ওই তো শান্ত আছে সুইসব ক্লাসে ডিস্টার্ব করবে না। আচ্ছা, অর্ডিনারি অ্যানুইটি যদি প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশন করতে চাই সেই ক্ষেত্রে a ডিভাইডেড বাই i 1 মাইনাস 1 আপন 1 প্লাস i পাওয়ার n, এটা মান বসালেই হবে। এইসব ফর্মুলাগুলো একটু ভালো করে পড়ে রাখবা, আগামী ক্লাসে আমরা অঙ্ক করব যাতে তোমাদের ফর্মুলা বুঝতে সুবিধা হয়। অনুরূপভাবে অ্যানুইটি ডিউ যদি আমরা করি, annuity due যদি করি, an annuity for which the each cash flow occurs at the beginning of each period is called, তার মানে এই ক্ষেত্রে প্রত্যেক বছরের শুরুতে যখন আমরা কিস্তি দিব সেটাকে আমরা annuity due বলি। প্রত্যেক বছরের শুরুতে এই জায়গায় beginning of the year লেখা আছে, beginning of the each year is called annuity due। তো তার মানে এই annuity due ক্ষেত্রে আমার কিস্তির পরিমাণ হবে প্রত্যেক বছরের শুরুতে। আর এটার জন্য আমরা দুইটা অ্যানুইটি ডিউ হয়, একটা হলো ফিউচার ভ্যালু অ্যানুইটি ডিউ, একটা হলো প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ডিউ। যদি আমরা ফিউচার ভ্যালু করি তাহলে এই ক্ষেত্রে আমরা এই যে প্রেজেন্ট ভ্যালুর যে ফর্মুলাটা ছিল, ফিউচার ভ্যালু অর্ডিনারি অ্যানুইটির যে ফর্মুলাটা ছিল ওই ফর্মুলার মধ্যে শুধুমাত্র 1 প্লাস i যোগ করে দিলাম। অনুরূপভাবে প্রেজেন্ট ভ্যালু অর্ডিনারি অ্যানুইটির যে ফর্মুলাটা ছিল ওর সাথে শুধু 1 প্লাস i যোগ করে দিলাম। এতটুকু যোগ করলে আমার অ্যানুইটি ডিউ ফর্মুলা হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। পরবর্তী ক্লাসে আমরা এই চ্যাপ্টারের অঙ্ক নিয়ে আলোচনা করব। ফিউচার ভ্যালুর সম্পর্কে যত অঙ্ক আছে ওই ফিউচার ভ্যালুর অঙ্কগুলো আলোচনা করব। তো তোমাদের যেহেতু এখন বই দেওয়া হয় নাই, তো আমি অঙ্কগুলা ডাক লিখে একবার সরাসরি করে দেখাই দেবো। প্রয়োজনে তোমরা যদি পিডিএফ চাও ওই চ্যাপ্টার অঙ্কগুলা পিডিএফ দিয়ে দিতে পারবো, অসুবিধা নাই, যাতে তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারো। তো আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে থেকে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।